প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিসিবি নাকি মধুর হারে? আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফারুক আহমেদের। 100 কোটি টাকার অনুদান চান সাবেক ক্রীড়া উপদেষ্টা। স্পোর্টসকে পরিবারকরণ করেছে তামিমের অ্যাডহক কমিটি। অভিযোগ করেছেন আসিফ মাহমুদ, নির্বাচনে বাবা চাচা খালুদের প্রভাব। বাংলাদেশের হয়ে খেলতে রাজীব ফারহান আলী ওয়াহিদ। ঈদের পরই পাসপোর্টের কাজ শুরু। সাফের আগেই পাওয়ার আশা ফাহাদ করিমের। বাংলাদেশ নারী দলের সাফ মিশন শুরু বৃহস্পতিবার। মালদ্বীপ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত মারিয়ারা। হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ে গুরুত্ব পিটার বাটলারের। নেইমার নাকি ভিনিসিয়াস জুনিয়র? বিশ্বকাপে কার গায়ে উঠবে ব্রাজিলের আইকনিক 10 নম্বর জার্সি? ভিনিকেই পছন্দ আনচেলত্তির। বিসিবি নাকি মধুর হাড়ি? কি আছে এই ক্রিকেট বোর্ডে? অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হওয়া পালাবদলের পরম্পরা এখনও চলমান। এরই মাঝে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে স্টার প্লেতে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির সাবেক সহসভাপতি ও পরিচালক ফারুক আহমেদ। ক্ষমতার শেষকালে আচমকাই বিসিবির কাছে 100 কোটি টাকার অনুদান চান তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। 100 কোটি টাকা একবারে বিকেএসপিতে দিয়ে দেওয়া। এটা কার আসলে প্রপোজাল? এটা আমাদের যখন তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল। হ্যাঁ, ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমি তখনও চিন্তা করি নাই যে এটা খুব একটা ভালো কাজ হবে। তারপরে প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না এতগুলো টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারো কাছে এটা যেমন আবেগের জায়গা, কেউ আবার এতে খুঁজে পান অর্থের ঝংকার। দেশে তো বটেই, বিশ্ব মানচিত্রেও বিসিবি দাঁড়িয়ে আছে অন্যতম ধনী প্রতিষ্ঠান হয়ে। তাই মধুর সন্ধানে এখানে সময় সময় আবির্ভাব ঘটে মুখে ক্রিকেট উন্নয়নের নারা লাগানো অতিথি পাখিদের। চব্বিশের আগস্ট পরবর্তী সময়ে বিসিবিতে ক্ষমতার পালাবদলের পরম্পরা এখনও চলমান। আসিফ মাহমুদ থেকে আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের আমলে এই দুই ব্যক্তির হাতে ছিল দেশের ক্রীড়াঙ্গনের মানচিত্র। কিন্তু চার চোখ যেন আটকে ছিল ওই বিসিবিতেই। 2024 সালের 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 16 মাস দায়িত্ব পালনের পর নির্বাচনের তাড়নায় ছেড়ে দেন উপদেষ্টা পদ। এরপরই এক আসিফের চেয়ারে এসে বসেন ভিন্ন আসিফ। দায়িত্ব পালন করেন 2 মাসের বেশি। কিন্তু ওই যে বলে না, গাছ কাটতে বছর লাগে না, লাগে শুধু ধারালো সরঞ্জাম। বিসিবির সেই রূপক গাছের ওপর আসিফ নজরুল যেন কাজ করেছেন ধারালো অস্ত্র হয়েই। ক্রিকেটারদের দীর্ঘ পরিশ্রম আর পরিকল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেমন টি-20 বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন এক মুহূর্তের সিদ্ধান্তে, তেমনি ক্রিকেট বোর্ডকে বলি বানিয়ে ক্ষমতার শেষকালে 100 কোটি টাকা অনুদান দেওয়ার মতো অবাস্তব চাপ দিয়েছিলেন ক্ষমতার চেয়ারে বসে। এটা তো খুবই, এটা ইচ্ছা করলে কিন্তু আমরা দিতে পারতাম না। বিকজ প্রথম কথা হলো গিয়া 2-3 জন কোনো আপনি ডিসিশন দিতে পারবেন, এটা 25 জনের একটা ব্যাপার আছে এক। বাট আমার মনে হয় যে ওইটাও একটা খুব মানে আমরা তো বাংলাদেশ ক্রিকেট যদি একটা বোর্ড হয়, যদি কাউকে হেল্প করে আরেকটা ডিসিপ্লিন যদি ইমপ্রুভ করতে পারবো, আরেকটা ইনস্টিটিউশন যদি ভালো যায়, আমরা সবাই চাই যে বাংলাদেশি। বাট এটা তো মানে ওকে টাকাটা দিয়ে দিতে হবে, এইটা আমার কাছে আমি তখনও চিন্তা করি নাই যে এটা খুব একটা ভালো কাজ হবে। আপনাদের প্রপোজালটা কি ছিল? তাহলে 100 কোটি টাকা একবারে বিকেএসপিতে দিয়ে দেওয়া। এটা কার আসলে প্রপোজাল? এটা আমাদের যখন তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল। হ্যাঁ। অবশ্য সরাসরি এত বড় আর্থিক লেনদেন না করে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে ভিন্ন প্রস্তাবও দেওয়ার কথা জানান ফারুক আহমেদ। আপনি যদি বিকেএসপির নামেই একটা 20 কোটি টাকার একটা ফিক্সড ডিপোজিট করে ওর থেকে যে ইনকামটা আসতো, ইনকামটা আপনি দিয়ে দিতেন। কেন আপনি জানেন প্রায়ই বিকেএসপির অনেক সময় দেখা যায়
কেন বিকেএসপির সাথে কিন্তু ক্রিকেট বোর্ড হ্যান্ড ইন হ্যান্ড কাজ করেছে। আপনি জানেন ওদের আমরা 2টা মাঠ ইউজ করি, কিছু ফ্যাসিলিটি ইউজ করি, প্র্যাকটিস করি। ওটার সাথে কিন্তু আমি থাকা অবস্থায় একটা বাস দিয়েছি 29 সিটার, তার সাথে একটা লাগেজ ভ্যান দিয়েছি যেটা 1 কোটি টাকার উপরে। তারপরে যেমন এরকমভাবে হতে পারতো, আমি যেটা বললাম যে 10-20 কোটি টাকার একটা ফান্ড দিয়ে দিলে ক্রিকেট বোর্ডেরই থাকবে, কিন্তু এটার যে ইনকামটা বিকেএসপিতে যেতে পারতো, যাতে করে তারা সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম, আপনি 20 কোটি টাকা যদি আমরা ফান্ডটা দেই, আপনি অ্যাটলিস্ট 18 লাখ টাকা পাবেন আপনি মান্থলি। সেই 18 লাখ টাকা কিন্তু আপনি বেশ কিছু, মানে বছর গেলে আপনার 3.5 কোটি টাকা আপনার এসে যাবে। তারপরে প্রেসিডেন্টকে আমি জানিয়েছেন, এটা তো আমাদের পক্ষে সম্ভব না এতগুলো টাকা। নিজেদের আয়ত্তে অর্থ রেখে বিসিবির ফিক্সড ডিপোজিট পরিকল্পনায় রাজি হননি আসিফ নজরুল। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রকল্পে 2 কোটি টাকা তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুমদের হাতে। বিষয়টি উল্লেখ করে বিস্তারিত জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয় আসিফ নজরুলের সাথে। দিনের পর দিন বারংবার মেসেজ কিংবা কল দিয়েও কোনো উত্তর পায়নি স্টার প্লে। তাই প্রশ্ন থেকে যায়, কোন পরিকল্পনায় বিকেএসপির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকা বরাদ্দ চেয়েছিলেন আসিফ নজরুল। তৎকালীন বিসিবির মতোই সেই রহস্য চলে গেছে চুপিসারে, সবাইকে অবাক করে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। ক্রিকেটকে দলীয়করণ নয়, পারিবারিকীকরণ করা হয়েছে এবং সেটি করেছেন তামিম ইকবালের অ্যাডহক কমিটি, এমন অভিযোগ এনেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। শুধু তাই নয়, যারা বিসিবি নির্বাচনে যোগ দিচ্ছেন বা নির্বাচন করছেন তাদের কারোরই নিজের পরিচয় নেই, বাবা চাচা খালুর পরিচয় তারা এসেছেন, এমন অভিযোগ এনেছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। সবাইকে একত্রিত করে নিউট্রালি, নিরপেক্ষভাবে, দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রেখে আমরা ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই। রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। এই কথাগুলোর মিল খুঁজে পাওয়া মুশকিল। বিসিবি নির্বাচনের কাউন্সিলর লিস্ট দেখলে সহজেই বোঝা যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আত্মীয়করণের মধ্য দিয়ে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দাবি করেছেন, শুধু দলীয়করণ নয়, বিসিবি নির্বাচনকে পারিবারিকীকরণ করেছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড, এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। শুধু তাই নয়, বিসিবিকে রাজতন্ত্রে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন, তিনিও এসেছেন। আঙুল তুলেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের দিকেও। কোনো ব্যক্তির নিজের পরিচয় নেই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুপাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। আসন্ন বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কোনো উত্তাপ নেই। শেষ সময়ে এসে যোগ হয়েছে সমালোচনা। সেই সমালোচনা উতরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই এখন তামিম ইকবালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য 6 জুন থেকে শুরু হবে টাইগারদের মাঠের প্রস্তুতি। শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় এই সিরিজের দল নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চায় না নির্বাচক প্যানেল। তবে ডিপিএলের পারফর্ম দেখে অন্তত 2টি স্লটে পরিবর্তনের ইঙ্গিত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। এদিকে 2027 বিশ্বকাপ ভাবনায় নিউজিল্যান্ড পাকিস্তানের পর অজিদের বিপক্ষে সিরিজও হবে স্পোর্টিং উইকেটে। গ্রিন সিগন্যাল মিলেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। পাকিস্তানকে ধবল ধোলাই শেষে ডিপিএলের এক রাউন্ড। টানা ক্রিকেটের মাঝে টাইগাররা আপাতত ঈদের ছুটিতে, তবে ফুরসত কই। ঘরোয়া ব্যস্ততা তো আছেই। 9 জুন থেকে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের বহু আরাধ্যের সিরিজ। 1.5 দশক পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে মুখোমুখি হবে টাইগার্স।
শুধু ক্রিকেটাররাই নন, ঈদের ছুটিতে দেশে ফিরে গেছেন কোচিং স্টাফের ভিনদেশী সব সদস্যরাই, যারা ফিরবেন 4 জুনের মধ্যে। তবে ডিপিএল চলমান থাকায় এবার আর কোনো কন্ডিশনিং ক্যাম্প নয়। 6 জুন থেকেই শুরু অস্ট্রেলিয়া সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন, সেখানে দল ঘোষণা হবে কবে? সবশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে কারা পড়বেন বাদ? ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে আফিফ হোসেন ধ্রুবর পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না মোটেও। অন্তত তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো স্লটে আসতে পারে পরিবর্তন। ডিপিএল এর 8ম এবং 9ম রাউন্ডের ম্যাচ থেকেই ঘোষণা করা হবে দল। আমাদের তো একটা সেট আপ দাঁড়িয়েই আছে, সো নতুন বাইরে যারা আছে তারা কেমন করছে সেটা আমরা ফলো করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত ওরকম তেমন কেউ এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে কিনা। যেহেতু হোমে খেলা আমরা একটু দেরিতে দিব, সেই সুযোগটা আছে, তার জন্য আমরা হয়তো আর একটু দেখে ডিপিএল ম্যাচগুলি দেখে তারপরে যদি নতুন কাউকে কেউ তেমন কিছু করছে কিনা সেসব দেখে পরে আমরা দলটা দিব। স্টার্ক, হ্যাজেলউড আর কামিন্সকে বাদ দিলে মাইটি অস্ট্রেলিয়া আসবে পুরো শক্তিশালী বহর নিয়েই, যাদের আবার অধিকাংশরাই এখন খেলছেন আইপিএলে। আছে উপমহাদেশের কন্ডিশন ও খেলার অভিজ্ঞতা। তাই তো প্রশ্ন, অস্ট্রেলিয়া সিরিজের উইকেট হবে কেমন? তবে সেখানে এবার সাহসী হতে চায় টাইগার ম্যানেজমেন্ট। বদলে যাওয়া বাংলাদেশ এখন আর প্রতিপক্ষের ভয়ে ভীত নয়। তাই তো স্পোর্টিং উইকেটেই অজি পরীক্ষায় উতরাতে চায় বাংলাদেশ। আমাদের ছেলেরা, ব্যাটসম্যানরা, বলাররা কিন্তু এই ধরনের স্পটিং উইকেটে অনেক ভালো করছে এবং এটার ধারাবাহিকতায় আমরা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি, কারণ নেগেটিভ উইকেটে খেলে কিন্তু ক্ষণিকের কিন্তু সাফল্য পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেরা ভালো খেলে, অস্ট্রেলিয়াও এসে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে যে এখানে ওই নেগেটিভ উইকেটের আর আমরা অস্তিত্ব দেখতে চাই না, কারণ এখন সারা বিশ্বেই কিন্তু পজিটিভ উইকেট হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর নিউজিল্যান্ড ওয়ানডেতে সবশেষ 3 সিরিজের জয়ের পাশাপাশি টি-20 তো দারুণ ফর্মে আছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াও তাই আসবে আটোসাটো হয়েই। সঙ্গে ফুটবল বিশ্বকাপের ডামাডোলে নিজেদেরকে অনন্য উচ্চতায় নেওয়ার সুযোগ মিরাজ, লিটনদের। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। ফুটবল ভক্তদের জন্য সুখবর, বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের পাসপোর্টের কার্যক্রম শুরু হয়ে যাবে ঈদের পরপরই। সেপ্টেম্বরের উইন্ডোতে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা নাও হয় তাহলে সাফের আগেই পাওয়া যাবে এই ফুটবলারকে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ফাহাদ করিম। হামজা চৌধুরীর পর সবচেয়ে বড় তারকাকে পেতে যাচ্ছে বাংলাদেশ। ফুলহামের সাথে পেশাদার চুক্তি করা ফারহান আলী ওয়াহিদ রাজি হয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে। শুধু তিনি একাই আসবেন না, সাথে নিয়ে আসবেন তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদকে, যিনি এখন খেলছেন ওয়াকিং এফসির হয়ে। ফারহানের বাবা ও মা বাংলাদেশি, তবে তার জন্ম ইংল্যান্ডে। ফারহানের ফুটবলে হাতেখড়ি চেলসিতে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব-12 দল ছেড়ে যোগ দেন ফুলহামে। এখন খেলছেন ফুলহাম অনূর্ধ্ব-21 দলে। আমরা একটা জুম মিটিং করি যেখানে রায়ান, ফারহান ছিল এবং তার বাবা ছিল, এবং আরেকদিকে অ্যাডাম ছিল এবং এদিকে আমি ছিলাম, এবং আমরা অনেকক্ষণ, আই থিঙ্ক অ্যাবাউট 40 to 45 minutes উই হ্যাড এ ডিটেইলড জুম মিটিং। এবং মিটিংটার পরে আলহামদুলিল্লাহ আব্দুল ভাই অর্থাৎ তাদের বাবা এগ্রি করেন যে হ্যাঁ, তিনি তার উভয় ছেলেকেই সম্মতি দিচ্ছেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য। ঈদের পরেই পাসপোর্টের কাজ শুরু হবে ওয়াহিদের। সেপ্টেম্বরের উইন্ডোতে তাকে পাওয়ার আশা করছেন ফাহাদ করিম। তা না হলে সাফে হামজাদের সাথে মাঠে নামবেন প্রিমিয়ার লিগ 2-তে খেলায় ফুটবলার। ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের, পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে, সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম হিম ইন আমাদের সেপ্টেম্বর উইন্ডোতে। আমাদের যে টুর্নামেন্টটা আমরা চিন্তা করছি বাংলাদেশে অর্গানাইজ করব, কিংবা আমরা কোনো একটা টুর্নামেন্ট বিদেশে যাব, বাট সেখানে ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম ফারহান। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নভেম্বরে যে সাফ হবে ইনশাআল্লাহ, সেখানে ডেফিনেটলি উই উড লাইক টু হ্যাভ হিম। সো উই আর এক্সপেক্টিং হিম বোথ ফর দ্য সেপ্টেম্বর উইন্ডো অ্যান্ড নভেম্বর। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে ফারহানকে। ডান প্রান্তে খেলা এই উইঙ্গার বাংলাদেশের আক্রমণ ভাগের অন্যতম ট্রাম্প কার্ড হবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ইন্ডিয়ার গোয়ায় কঠোর অনুশীলন আর পরিকল্পিত প্রস্তুতির মধ্য দিয়ে সাফ মিশনের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে নিজেদের ফেভারিট বলতে নারাজ দলের অন্যতম ডিফেন্ডার শিউলি আজিম। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে সেই প্রস্তুতির সফল প্রতিফলনের। হাই ইন্টেন্সিটি ট্রেনিং, ট্যাকটিক্যাল সেশনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার।
ভারতের গোয়ায় বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামের সকালটা ভালোই কেটেছে বাংলাদেশ দলের নিবিড় অনুশীলন সেশনে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নিজেদের আরও শানিত করেছে লাল সবুজের ফুটবল কন্যারা। ওয়ার্ম আপ দিয়ে দিনের অনুশীলন শুরু হলেও পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক গেমে মাতেন রিপা, তহুরা ও মহিলারা। সেশন শেষে ছোট পরিসরে ৩০ মিনিটের ম্যাচও খেলেন তারা, যেখানে ফুটবলারদের গতি, সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করেছেন কোচিং স্টাফরা। একই সেশনে পজিশনিং, টেকটিক্যাল কনসাসনেস এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে দলীয় কাঠামো ঠিক রাখার উপর জোর দেওয়া হয়। পুরো সেশন জুড়েই খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কোচরা। সাগরপাড়ের শহর গোয়ার আর্দ্রতা ও গরম আবহাওয়ার মাঝেও খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ মনোযোগ। তবে টুর্নামেন্টে নিজেদের ফেভারিট বলছেন না গেল 2 আসরের চ্যাম্পিয়নরা। এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল, ইন্ডিয়া 2 টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। ইন্ডিয়া এবার হচ্ছে অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই, এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপ নারী জাতীয় ফুটবল দলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মুশফিকুর রহমান, স্টার প্লে। নেইমার নাকি ভিনিসিয়াস জুনিয়র 2026 বিশ্বকাপে কে পরবেন ব্রাজিলের 10 নম্বর জার্সি? জানা যাচ্ছে নেইমার বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেও ভিনিকেই নাকি আইকনিক নাম্বার 10 জার্সি দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। যে যাই বলুক, ভিনিসিয়াস নিজেই জানালেন 10 নম্বর জার্সিটা আসলে কার প্রাপ্য। ভিনির কথা শুনেছেন ইয়াসির আরাফাত সবুজ। ব্রাজিলের 10 নম্বর জার্সি, যা শুধু পিঠে লেখা একটা সংখ্যা নয়, এতে জড়িয়ে আছে ইতিহাস, আবেগ আর অমরত্ব। ব্রাজিলের 10 নম্বর মানেই এমন একটা প্রতীক যা কাঁধে তুলে নেয় কোটি সেলেসার সমর্থকের স্বপ্নের ভার। পেলের পা থেকে শুরু হয়েছিল গল্পটা, এরপর জিকো, রিভালদো, রোনালদিনিও, কাকা। প্রজন্ম বদলেছে, কিন্তু 10 নম্বরের মর্যাদা বদলায়নি কখনো। ব্রাজিলের এই জার্সি শুধু সেরা খেলোয়াড়ের নয়, বরং দলের আত্মার প্রতীক। প্রায় দীর্ঘ 1 যুগ ধরে এই জার্সির ভার ছিল নেইমারের কাঁধে। নেইমার মাঠে থাকলেই মনে হতো 10 নম্বর যেন নিজের আসল ঠিকানাতেই আছে। কিন্তু 2023 সালে উরুগুয়ের বিপক্ষে নেইমারের ভয়াবহ ইনজুরির পর হঠাৎই শূন্য হয়ে যায় সেই জায়গা। এরপর কখনো রদ্রিগো, কখনো রাফিনিয়া, কখনো ভিনিসিয়াস জুনিয়র গায়ে দিয়েছেন এই জার্সি, কিন্তু এর ভার বহন করতে পারেননি কেউই। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর ব্রাজিল ফ্যানরা আরও চিন্তায়। গুঞ্জন, নেইমার নয়, 10 নম্বর জার্সি উঠতে পারে ভিনির গায়ে। কিন্তু ভিনি নিজেই বুঝিয়ে দিলেন, নেইমার থাকাকালীন এই জার্সি অন্য কারো গায়ে শোভা পাবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনি বলেন, আমি জানি না বিশ্বকাপে কোন জার্সি পাবো, তবে 10 নম্বর জার্সি নেইমারেরই, এটা তো স্পষ্ট। ভিনির কথা থেকে পরিষ্কার, ব্রাজিলের 10 নম্বর জার্সি কেবল নেইমারেরই প্রাপ্য। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাই আগের 3 আসরের মতো এই আইকনিক জার্সি পরে মাঠে নামবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ইতিহাসের সবচেয়ে বড় আর জমকালো বিশ্বকাপ দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। এবারই প্রথম 3 হোস্ট, 48 দল আর এআই টেকনোলজির বিশ্বকাপ। অনেকের প্রথমের মাঝেও ফুটবল ভক্তদের বাড়তি নজর থাকবে নর্থ আমেরিকার 3 যৌথ আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডার উপর। হোস্ট হওয়ার কারণে খেলতে হয়নি বাছাই পর্ব। তবে এই 3 দলের জন্য বিশ্বকাপের মূল পর্বের হিসাব কেমন হচ্ছে, প্রশ্নের উত্তর মিলিয়েছে ডায়না জারিন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 1994 সালের পর আবারও ওয়ার্ল্ড কাপ হোস্ট মার্কিনিরা। তবে 32 বছর আগের সেই দল আর মাউরিসিও পচেত্তিনোর বর্তমান আমেরিকা দলটা গুণে মানে একদমই আলাদা। বিশ্বসেরা কোচ, রিচ ডোমেস্টিক ফুটবল আর অনেক ফুটবলারের ইউরোপিয়ান লিগে খেলা অভিজ্ঞতা, সাথে হোম অ্যাডভান্টেজ। এবার দ্য ইয়াংস হতে পারে জায়ান্ট কিলার, টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ। এসি মিলান উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিচ আমেরিকান ফুটবলের পোস্টার বয়। ইউভেন্তুসের ওয়েস্টার্ন ম্যাককেনি, বোর্নমাউথের টাইলার অ্যাডামস মিডফিল্ডে ইঞ্জিন। প্রতিপক্ষ ডিফেন্সকে একাই ধসিয়ে দিতে পারেন মোনাকো অ্যাটাকার ফোলারিন বালোগুন। ট্রানজিশনাল স্পিড আর কাউন্টার প্রেসিং, পচেত্তিনোর কুইক কাউন্টার ট্যাকটিসে
চোখের পলকে আক্রমণ গড়ে তুলতে পারে পুলিসিচরা। ঘরের মাঠের চেনা ফাস্ট পেসড পিচগুলোতে আমেরিকানদের গতি প্রতিপক্ষের জন্য মারাত্মক হুমকি। ডিফেন্সিভ অর্গানাইজেশন। বড় টুর্নামেন্টে হাইলাইন ডিফেন্স ধরে রাখতে গিয়ে প্রায়ই ভুল করে বসেন তাদের সেন্ট্রাল ডিফেন্ডাররা। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে শেষ মুহূর্তের স্নায়ুচাপ সামলানোর অভিজ্ঞতা এই তরুণ দলের কিছুটা কম। ইতিহাসে প্রথম দেশ হিসেবে 3টে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। ঐতিহাসিক আস্তেকা স্টেডিয়াম তাদের সবচেয়ে বড় অস্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামের কন্ডিশনে প্রতিপক্ষের দম ফুরিয়ে যায় আর মেক্সিকোকে দেয় হোম অ্যাডভান্টেজ। ফুলহ্যাম জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছেন স্ট্রাইকার রাউল হিমেনেজ। মাঝমাঠ কন্ট্রোল করবেন ফেনেরবাচের ডিফেন্সিভ মিডফিল্ডার এডসন আলভারেজ। আর গোল পোস্টে 39 বছর বয়সী কিংবদন্তি গুইলার্মো ওচোয়া তো সুপারস্টার। ঘরের মাঠে উন্মাতাল দর্শক আর ট্যাকটিক্যাল ম্যাচুরিটি, কোচ হাভিয়ার আগুয়েরোর দলের টাফনেস, অ্যাটাকিং মেন্টালিটি আর হোম অ্যাডভান্টেজ যে কোনো পরাশক্তিকে পরাস্ত করতে সক্ষম। উইঙ্গারদের ধারাবাহিকতার অভাব এবং আক্রমণ ভাগে অতিরিক্ত রাউল হিমেনেজ নির্ভরতা। স্লো বিল্ড আপ প্লে, মডার্ন হাই প্রেসিং ফুটবলে রেড লাইট। কানাডা। 3 আয়োজকের মধ্যে ফুটবল ঐতিহ্যে সবচেয়ে পিছিয়ে থাকলেও গেল কয়েক বছরে কানাডার উত্থান রূপকথার মতো। কোপা আমেরিকার সেমিফাইনাল খেলেছে জেসি মার্শের এই দল। ইউভেন্তুসের ইনফর্ম স্ট্রাইকার জনাথন ডেভিড। উইংয়ে গতি ছড়াবেন ভিয়ারিয়ালের তাজান বুকানন। লেফট ব্যাক পজিশনে বায়ার্ন মিউনিখের গতিদানব আলফান্সো ডেভিস তো দুনিয়া সেরা। মেদহীন, গতিশীল আর আগ্রাসী আক্রমণ ভাগ। জেসি মার্শের হাই প্রেসিং ট্যাকটিক্স ঘরের মাঠে কানাডা এবার খুবই বিপজ্জনক। কাউন্টারে জনাথন ডেভিডের ক্লিনিক্যাল ফিনিশিং রেডদের মূল শক্তি। বেঞ্চ দুর্বল। চেজিংয়ে কোয়ালিটি ফুটবলের অভাব, বড় দলের বিপক্ষে ট্যাকটিক্যাল প্ল্যানে চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে যেমন তেমন নকআউট পর্বের বিশাল চাপ সামলানোর সামর্থ্য নিয়ে প্রশ্ন। 3 স্বাগতিক দেশের মূল ম্যাচগুলোর ভেনিউ আমেরিকা, কানাডা, মেক্সিকো। নিজেদের ডেরায় এই 3 হোস্টের ভাগ্য গড়াবে কতদূর দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র সপ্তাহ 3। ডায়না জারিন, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।